চলতেছে, চলমান। এখানে 32টা স্টেজ আছে। তো এখানে আমাদের এই স্টেজ শর্টকাট করারও কোনো সুযোগ নাই, আবার কোনো প্রসেসও আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। এবং সেখানে আমরা যে ট্রানজ্যাকশন অ্যাডভাইজার নিয়োগ করেছি আইএফসি, এটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনসার্ন। এটা পৃথিবীর আপনার 1 নম্বর একটা কনসালটেন্সি অর্গানাইজেশন, তারা আমাদের এই কনসালটেন্সি করছে। ঠিক একইভাবে দিগবাড়েরও ওনাদেরও একটা ট্রানজ্যাকশন অ্যাডভাইজার আছে। এবং এই প্রক্রিয়াটা যেভাবে চলে আসছে, আমরা বিশেষ করে আমি এখানে আসি 2024-এর অগাস্ট মাসের হলো 11 তারিখে। তারপরের থেকে এই বিগত 1.5 বছরে আমরা অনেক দূর আগিয়েছি, কিন্তু এই প্রক্রিয়াটা কবে শেষ হবে এটা একটা প্রসেসের মধ্যে যাচ্ছে। এর মধ্যে আপনারা জানেন আইনি জটিলতাও হয়েছে। হাইকোর্টে যে রিট হয়েছিল সেটা শেষ হয়ে যাওয়ার পরে এখন আবার এটা রিট পিটিশনাররা আবার নতুন করে রিট করেছেন আপনার সুপ্রিম কোর্টে, অ্যাপিলেট ডিভিশনে। তো সেটারও শুনানি এখনও হয় নাই, ওইটা শুনানি হবে। এবং এরপরে আপনার আইনগত বিষয়গুলো উঠে গেলে তারপরে নেগোসিয়েশনের সম্পূর্ণ প্রক্রিয়া, যেটা একটা G2G কমিটির মাধ্যমে হচ্ছে, হওয়ার পরে এটা যদি ডুয়েবল হয় তাহলে কিন্তু তখন এটা আবার ওই প্রসেসের মাধ্যমে সরকারের কাছে যাবে। যাওয়ার পরে সরকার যদি ক্যাবিনেটে নিয়ে এটা যদি অনুমোদন হয় তারপরে চুক্তি হবে। তা এই প্রক্রিয়াটা আসলে কবে শেষ হবে এটা আমরা বলতে পারি না, বাট প্রক্রিয়াটা কিন্তু ডিউ প্রসেস যেটা, এটা আমরা করে যাচ্ছি। অনেকে প্রশ্ন করে যে এত তাড়াহুড়া করে হচ্ছে কেন? আমি তো তাড়াহুড়ার কোনো কিছু দেখি না। তাড়াহুড়া হইলে তো গত 1.5 বছরের মধ্যে চুক্তি হয়ে যেত। এখন আবার কোশ্চেন আসছে কেন ইলেকশনের আগে তড়িঘড়ি করে দেওয়া হচ্ছে। এই প্রশ্নটা কোত্থেকে আসলো আমার কাছে মানে বোধগম্য নয়। কারণ যেই দিন আপনার হাইকোর্টের রায়টা দেওয়া হলো ওই দিনই সারা মানে চিটাগাং পোর্টের ভিতরে শুরু হয়ে গেল মানে মিছিল, তারপরে কর্মপ্রত্যাহার, এই ধরনের কার্যক্রম। কোত্থেকে আসলো এটা আসলে আমি জানি না। কারণ হলো ওইটাতে একটা ভার্ডিক্ট দেওয়া হলো, একটা আইনি প্রক্রিয়ার মধ্যে এটা এখন চ্যালেঞ্জ ফেস করছে। এরপরে এখন আপনার সুপ্রিম কোর্টের প্রসেসটা শেষ হলে তারপরে না প্রসেসটা আগাবে। তার আগে তো আমরা নাইলে তো এটা কন্টেম্পট অফ কোর্ট হয়ে যাবে, আমরা তো করতে পারি না। আইনগতভাবে প্রসিডিউরালি এবং G2G যে স্টেপগুলো, এটা আমরা সুন্দরভাবে সম্মিলিতভাবে করে নিয়ে যাচ্ছি। এখন ব্যাপার হলো কি জানেন, এইটাই হলো আমাদের সমস্যা। ইতিপূর্বে যে প্রসেসগুলো অনেক দীর্ঘ সময় লেগেছে, কারণ দেখা যায় যে ব্যুরোক্রেটিক সিস্টেমের ভিতরে গিয়ে যে গতি পাওয়ার কথাই গতি পায় না। আমাদের এই টেনিউরে হয়েছে কি গতিটা একটু বেশি পেয়েছে, কারণ যে কাজটা হয়তো একটা কাজ 5 দিন লাগতো সেটা হয়তো আমরা একদিনই করে ফেলতে পারছি। এই জন্য একটু সময়টা তুলনামূলকভাবে কম লেগেছে। তার মানে এই না যে আমরা কোথাও কম্প্রোমাইজ করছি বা দ্রুত করতেছি কোনো উদ্দেশ্য নিয়ে, এটা না। আমরা রাষ্ট্রের যেই পজিশন সেটা হলো অ্যাবসলিউটলি কারেক্ট, যে রাষ্ট্রের সুবিধার্থে, রাষ্ট্রের যেই প্রয়োজনে এবং রাষ্ট্রের যেটার জন্য যেটা সুবিধাজনক হবে আমাদের, সেইটাই আমরা করব। এটা দেশ এবং জনগণের মানে স্বার্থটাকে সমুন্নত রেখে করা হবে। এর বাইরে যাওয়ার আমাদের কোনো স্কোপই নাই। এবং প্রক্রিয়াটাই এমন যে এই প্রক্রিয়াতে আসলে এটা সম্ভব না। এই যে বিভ্রান্তকর কথাবার্তা যেগুলো বলা হয়, ছড়ানো হয়, এগুলো কোনো ভিত্তি নাই। তারপরে আপনার দেখেন যে অনেক তথ্য বাজারে দিয়ে দেওয়া হয়। এই তথ্যগুলো কোত্থেকে কীভাবে দেওয়া হয় এটাও কিন্তু আসলে ঠিক না। এগুলোতে বিভ্রান্ত ছড়ানো হয়। ঠিক আছে, চুক্তি তো না হওয়ার আগে আপনি তো বলতে পারবেন না কি চুক্তি হয়েছে। তো চুক্তি এখনো হয়ই না। একটা প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে একটা ভন্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করা। এবং এইটা আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি, দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে, ভবিষ্যতের স্বার্থে এবং বন্দরের স্বার্থে এইটা যেটা করার সেইটাই হবে। এখন কখন শেষ হবে, কবে হবে, এইটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে। কাজে তার আগে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আসলে অপপ্রচার করার কোনো অর্থ হয় না। যদি এই যে ধর্মঘট চলছে সেটাকে আপনারা কনসিডারেশনে রাখছেন কিনা, সেটা বিবেচনা করছেন কিনা, সেই ব্যাপারগুলো আসলে কিভাবে হ্যান্ডেল করছেন? আপনারা তো হার্ট লাইনে, মাননীয় উপদেষ্টাও বলছেন তারা হার্ট লাইনে আছেন, আপনারাও হার্ট লাইনে আছেন, এটা দেখা যায় আপনার বডিলি আপনাদের কন্টিনিউ করতেছেন। তো সেক্ষেত্রে এই যে ধর্মঘটে যে একটা স্ট্রেক হয়ে যাচ্ছে এবং সামনে রোজা,
তো এই পরিস্থিতি আসলে হ্যান্ডেল করার জন্য আপনারা আসলে মেকানিজম অথবা আপনারা আসলে ধাতব্য রাখেন। এটার সাথে আরেকটা পয়েন্ট হলো যে আপনি যেটা বলছেন যে হাইকোর্টে এটা রায় হয়েছে, এটা এখন অ্যাপিলেট ডিভিশনে ওরা আবেদন করেছে, তাহলে আপনি ওই প্রেক্ষিতে হাইকোর্টের রায়ের পরই যে এই উত্তেজনাটা ক্রিয়েট হয়েছে, তাহলে আপনি এই যে আন্দোলনটা 5-6 দিন করার পরেই উপদেষ্টা এসছেন, তাহলে আপনি যেহেতু এখানকার প্রধান সেই হিসাবে আপনি প্রাথমিক পর্যায়ে ওদের সাথে এটা বসেননি কেন, কিংবা যে আন্দোলন তারা শুরু করেছিল যে আপনি তখন তো বলতে পারতেন হয়তো বা, কিংবা মানে আমাদের ভিউ যেটা যে আপনি বলতে পারতেন যে প্রসেস শেষ হওয়ার পরে দেন উইল টেক ডিসিশন, কিংবা তাদের সাথে নেগোসিয়েশন হবে, একটা পয়েন্ট। সেকেন্ড কোশ্চেন হলো যে আপনি গ্লোবালি কানেক্টিভিটির কথা বলছেন আপনি, আমরা জানি যে ডিপি ওয়ার্ল্ড সহ 3টা প্রতিষ্ঠানকে যেটা বে টার্মিনালটা আসছে 15 বছর ধরে প্রায় এটা ঘুরতেছে, কিন্তু সেটাকে আপনারা এক্সপিরিয়েন্স না করে মনে হচ্ছে যেন এই এনসিটিটা যেটা তৈরি করা আছে আছে সেটার দিকে আপনারা কেন ঝুঁকে পড়তেছেন, কিংবা ওইটাকে এক্সপিডাইট করতেছেন না কেন? আমি ওনার কোশ্চেনটা আগে আনসার দিই, আপনারটা ছিল হলো স্যার, এই যে ধর্মঘটটা আপনারা বিবেচনায় নিয়ে কি ইনিশিয়েটিভ নিচ্ছেন এবং সেটা কিভাবে মোকাবেলা করছেন আর কি, এবং সামনে কমিউনিটি যে রোজা এখন নিয়ে আমি আপনাদেরকে বলি, দেখেন এই যে এইভাবে একটা মানে আমি বলবো যে পুরো প্রক্রিয়াটাকে হাইজ্যাক করার একটা অপচেষ্টা, এবং বন্দরকে হাইজ্যাক করে নিয়ে জনগণকে জিম্মি করে এই ধরনের কার্যকলাপে কিছু বিপদগামী কর্মচারীরা তারা এই পথ বেছে নিয়েছে। আমরা রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা, আমাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি, আমাদের সংবিধানের প্রতি, আমাদের যে আইন দেওয়া হয়েছে, যে বন্দরের আইন যেটা দিয়ে বন্দর চলে, সেই আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে, প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এখন সেটা না থেকে কেউ যদি বিপদগামী পথ বেছে নিয়ে অন্য কোথাও গিয়ে তাদের আনুগত্য প্রকাশ করে, এটা তো আমি বলবো যে এটা সম্পূর্ণ কর্মচারী কর্মকর্তাদের যেই আচরণবিধি একটা দেওয়া হয়েছে অর্ডিন্যান্স গত বছর জুলাই মাসে, সেটার সম্পূর্ণ ব্যত্যয়। এটা আমরা হতে পারি না। এটা আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী, আমাদের বেতন ভাতা সব কিছু আসে সাধারণ মানুষের ইয়ের থেকে, ট্যাক্স থেকে। আমাদের অ্যাকাউন্টেবিলিটি হতে জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে। এই ধরনের পথ কেন আমরা বেছে নেব? তো যারা এগুলো নিচ্ছে তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং জনগণকে জিম্মি করেছে। এই রোজার আগে যেখানে মানুষের এখন আপনার হলো সবার একটা ইয়ে হয়েছে যে বাজারে কিভাবে দ্রব্যমূল্য কমানো যায়, সেই সময় এসে এরকম একটা করে জনগণের একটা অসন্তোষ সৃষ্টি করা, এটা একটা পরিকল্পিত একটা তাদের পরিকল্পনা। দ্বিতীয়ত হলো আপনি দেখেন সামনে একটা নির্বাচন 12 তারিখে। আজকে আমি আপনাদের এখানে আসছি, তার আগে আমি আমার কর্মকর্তা কর্মচারীদের সাথে আমি কথা বলে আসছি দীর্ঘ সময়, প্রায় 2 ঘন্টা। এবং ওখানে যাওয়ার আগে আমি আমার নিজের ভোটটা আজকে আমি দিয়ে গেছি, বুঝতে পারছেন? পোস্টাল ব্যালটে আমি আমার ভোট দিয়ে গেছি এবং আমি আমার কর্মকর্তা কর্মচারীদেরকে বলেছি 100% লোক ভোট দিবে, নির্বিঘ্নে ভোট দিবে। এখানে কেউ যেন ভোটকে আবার যেন বিতর্কি করার অপপ্রচেষ্টায় যেন কেউ না আসে, এবং ভোটটা যেন চট্টগ্রামে সবচাইতে সুন্দর এবং আদর্শ একটা স্থাপন করতে পারে, সেই ধরনের ভোট যেন এই বন্দরে হয়। এটা হলো আমার প্রত্যাশা। এখানে যদি কেউ এটাকে বিভ্রান্ত করতে চায়, যদি এটাকে বিতর্কি করতে চায়, সেটা আমি মনে করবো আর একটা অপপ্রচেষ্টা এবং ষড়যন্ত্র। নাইলে এই ইলেকশনের এই 2-3 দিন আগে এসে এই ধরনের পথ কেন বেছে নিছে, এটা আমি আসলে বর্তমান জি না, আমাদের তো ব্যর্থতা তো এখানে আমি দেখি না, কারণ আমরা তো আইনকে নিজের হাতে নিতে পারি না। আমরা যেগুলো স্টেপ নিয়েছি সবই আইনসম্মত, আইনগতভাবে। কেউ যদি অবাধ্য হয়ে আইনকে নিজের হাতে নিয়ে নেয়, তার মানে কি আমিও কি আইনকে নিজের হাতে নিব? আজকে যদি আমি আইন নিজের হাতে নিতাম এবং এটার জন্য যদি অন্য পরিস্থিতি সৃষ্টি হতো, তখন কিন্তু আপনারাই আমাকে কোশ্চেন করতেন যে আপনি কেন এটা করলেন। এই জন্য আমরা কখনোই আনলফুল হইতে পারি না। আমরা রাষ্ট্রের লকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করবো এবং এটাই করি, বুঝতে পারছেন? আর উনি যে একটা কোশ্চেন করেছেন যে ওনারা যে এরকম এই আন্দোলনটা শুরু করলো, ওনারা তো আমাদেরকে কোনো জানান দেয় নাই। ওনারা ফট করে যেদিন আদালতের রায়টা হলো, সাথে সাথে এসে অফিসের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, উচ্ছৃঙ্খল সৃষ্টি করলো, কাজে বাধা সৃষ্টি করলো। ওইটার বিরুদ্ধে কেন আপনারা তখন কথা বললেন না? আপনারা তো এইগুলো তো ধরতে পারতেন যে তারা কেন এটা করলো, আপনারা কেন করলেন। এবং ওনারা একটা কথা বললে সাথে সাথে দেখেন এখন দিতেছে সব চলে আসে।
স্যার, বুঝতে পারছেন? আমরা শুনেন, স্যার, কম কথা আমি বলেন, স্যার। আমি এটা আপনাকে একটা বলি, issue, স্যার। আমি একটু বলি, আপনি বেশি কথা বললে স্যার এটা না না হইতো না। আমি আপনি আপনাকে কিন্তু- বলি, আমি তো সবসময় আপনাদের সামনে আসি না, আমাকে যখন প্রয়োজন হয় তখন আসি। তো আমার কিন্তু স্পোক্স পারসন আছে, আপনারা সবসময় আমাকে কেন চাবেন? আমার স্পোক্স পারসন আছে, এটা শুনেন না, আমি একটু কথা শেষ করি, আমার কথা শেষ হওয়ার পর বলেন। আমাদের স্পোক্স পারসনকে দিয়ে, মিস্টার ফারুক সাহেবকে দিয়ে এখানেই আপনাদেরকে আমি প্রেস ব্রিফিং করাইছি আমাদের পজিশন ওই দিনের পরে। সেইখানে যেগুলো বলা হয়েছে সেগুলো ম্যাক্সিমামই আপনাদের মিডিয়াতে আসে না। আমি হতাশ হয়েছি। ওইটা যদি আপনারা করতেন তাহলে আমি মনে করতাম যে হ্যাঁ, তাহলে এটা যে এই মেসেজটা সবার কাছে চলে যেত না, বন্ধের একটা পজিশন নিচ্ছে, এটা আসে না, দুর্ভাগ্যজনক। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন এইগুলো বাদ দিয়ে অন্য কোনো প্রশ্ন যদি থাকে আপনি বলেন। বর্তমান অচল অবস্থা, স্যার, ধর্মঘটটা এটা ক্লিয়ার হয় না, ধর্মঘটটা কিভাবে আচ্ছা শোনেন, ধর্মঘটের কোনো অস্তিত্ব নাই, ধর্মঘটের কোনো অস্তিত্ব নাই, এটার কোনো আইনগত কোনো বৈধতা নাই, কারণ এখানে সব ভঙ্গ করেছে তারা। এখানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে একটা আদেশ জারি করা হয়েছে 30 দিনের জন্য, যাতে বিশৃঙ্খলা না হয়, সমাবেশ এই ধরনের ইয়ে না করতে পারে। শুধু নির্বাচনী প্রচারণা, নির্বাচনী যে সমস্ত কার্যক্রম এইগুলো ছাড়া ওইগুলো যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়, অবাধে হয়, নিরপেক্ষ হয়, পার্টিসিপেটরি হয়, গ্রহণযোগ্য হয় এবং মানুষ যাতে এটা নিয়ে প্রাউড ফিল করে। সেখানে এই ধরনের একটা বিশৃঙ্খলা একটা জাতীয় নির্বাচনের আগে করা, এটা আমি তো কোনো অর্থ দেখি না। এটা কোনো, আমি খুবই হ্যাঁ। এখন আমি বলি, বন্দর অচল অবস্থায় নাই, বন্দর অচল অবস্থা নাই। যারা এটা করেছে, রাষ্ট্র আইন তার নিজের গতিতে চলে এবং রাষ্ট্র সেই আইন মোতাবেক কাজ করছে। আমরা আইনকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, বুঝতে পারছেন? তো সেই জন্য এইটার ব্যাপারে অলরেডি আপনার সমস্ত যে নিরাপত্তা এবং রাষ্ট্রীয় যে সমস্ত অর্গান যারা এই ব্যাপারে কাজ করে, যেহেতু একটা কেপিআই এর একটা ন্যাশনাল কমিটি আছে, এইটার হলো নিরাপত্তার জন্য এটা কি পয়েন্ট ইনস্টলেশন। কাজেই এইটার সাথে বাংলাদেশের অস্তিত্ব জড়িত, বাংলাদেশের নিরাপত্তা জড়িত, বন্দরের নিরাপত্তার সাথে দেশের নিরাপত্তা জড়িত। কাজেই এটা হলো রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে এই কাজগুলো হচ্ছে এবং কোনো ধরনের ধর্মঘট বা উচ্ছৃঙ্খলের কোনো অস্তিত্ব নাই। সেটা আপনারা দেখতেছেন, সব গাড়ি চলতেছে। আমার কর্মচারীদের সাথে আমি কথা বলে আসলাম, তারা বললো সবাই যাবে, তাদেরকে যেন কেউ বাধা না দেয়, কেউ বাধা দিচ্ছে না। চার দফায় আন্দোলন করছে, তার একটা অন্যতম দফা আপনাকে অপসারণ এবং একটা তথ্য বেরিয়েছে আপনাকে অপসারণ করা হয়েছে। এই বিষয়ে আসলে আপনার অবস্থা? তো আমাকে অপসারণ করলে তো সমস্যা সমাধান হয়ে গেছে, আমি এখানে কেন? আমার সাথে তাহলে তোর কথা বলে লাভ দেয়, অলরেডি সমস্যার সমাধান হয়ে গেছে। তো আপনারা এখন হাততালি দেন, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, এইটা তো ভাই গোয়েন্দা সংস্থারা বলতে পারবে, যারা রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা তারা বলতে পারবে, এটা তো আমি বলতে পারবো না। আমি বন্দরকে নিয়ে কোশ্চেন করেন, আমার শোনেন, আমার ফ্যামিলি হলো বন্দরের বাইরে। আমি এটাকে আপনারা প্রাধান্য দিচ্ছেন, এটাকে ট্রান্সফার করার জন্য। ও, এটা আপনার কোশ্চেন ছিল, রাইট? হ্যাঁ, এই কোশ্চেনের আমি আনসার দিচ্ছি। এনসিটি কে প্রাধান্য দিচ্ছি আর লালদিয়া বে টার্মিনালকে প্রাধান্য দিচ্ছি না। দিস ইজ অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং। আমরা গত পরশু দিনেও এনসিটি নিয়ে মিটিং করেছি, স্টেক হোল্ডার মিটিং, সরি বে টার্মিনাল। এই যে আমার পিডি আছে, আসো, উনি সামনে আসো, উনি হলেন আমাদের পিডি বে টার্মিনালে, ওনার কাছ থেকে শুনেন। গত পরশু দিনে আমরা স্টেক হোল্ডার মিটিং করেছি সব স্টেক হোল্ডারকে নিয়ে, এবং আমরা এইটা নিয়ে ফাইনাল স্টেজে চলে এসেছি। এটা খুব দ্রুতই দেখবেন যে বে টার্মিনালের কাজ শুরু হয়ে যাচ্ছে। এখন ওইটা কেন আসতেছে না? কারণ সবাই এনসিটি নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কারণ এনসিটিকে নিয়ে বন্দরকে অস্থিতিশীল করা, উত্তপ্ত করা সহজ, যেহেতু একটা অপারেশনাল পোর্ট। এখানে একটা গাড়ি থামাই দিলে বন্দর এফেক্ট হয়ে যায়, এখানে একটা গেট বন্ধ করে দিলে বন্দর এফেক্ট হয়ে যায়, এখানে একটা জাহাজে পাইলট বোর্ড করা দিলে বন্দর এফেক্ট হয়ে যায়। দেশ তখন মানে এটা নিয়ে সমস্যায় পড়ে। এবং এইটার ব্যাপারে আপনারা রিপোর্ট করেন, বস্তুনিষ্ঠ রিপোর্ট করেন। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা জনগণের পক্ষে কাজ করেন এইভাবে, যে এই বন্দরকে সচল রাখতে হলে অবশ্যই এগুলো প্রতিহত করতে হবে। এটা আমার অনুরোধ। রমজানের আগে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে, জাহাজ আটকায় আছে, আপনারাই বলছেন সেটা যে ধর্মঘটের কারণে। এই পরিস্থিতিতে আপনারা কি পদ্ধতিতে আগাচ্ছেন, মানে কিভাবে সচল রাখবেন? এখন সমাধান আমি আপনাদেরকে বলি, সমাধান হলো বন্দর এখন ওপেন, বন্দর খোলা আছে। আমার কর্মচারীদের সাথে আমি 2 ঘন্টা কথা বলে আসলাম, তারা সবাই কর্মক্ষেত্রে চলে গেছে, যাচ্ছে, কেউ বাধা দিচ্ছে না। আর যদি কেউ বাধা দেয়, আইন সংস্থাকারী প্রতিষ্ঠানগুলো আছে, আপনারা দেখতেছেন,
তারা ব্যবস্থা নেবে, আমি তো নিজে আইন হাতে নিতে পারবো না। হ্যাঁ? শোনেন, বন্দরের কাজ সচল, ওপেন, এখন মানুষকে আসতে হবে। মানুষ যদি এই ভীতি সঞ্চার করে, তাদেরকে লিস্ট করা হবে, তাদেরকে হুমকি ধামকি দেওয়া হবে, লাইভ করে আপনার বলা হচ্ছে, এইগুলো করে তাদেরকে প্রতিহত করা হচ্ছে। আপনার অফিসেও আসলে আমরা কোনো কর্মকর্তা কর্মচারী জানি আপনি তাদের ডেস্কে নাই, আপনার অফিসেই আসলে না না ছিল, আজকে 2 ঘন্টা আমার সাথে ছিল বলে আপনারা পান নাই। ওনাদের সাথে আমি কথা বলেছি, তো সব কর্মকর্তারা আমার সাথে ছিল। না না, ওখানে আবার বন্ধ আছে, এটা আপনার কাছ থেকে প্রথম শুনলাম, বাট আমি যতটুকু জানি এটা কোনো সমস্যা নেই। আমি আপনাকে ধন্যবাদ যে আমরা সব কম দিনে হলে আপনাকে পেয়েছি। আপনি যেটা বললেন যে নানা রকমের গুজব ছড়াচ্ছে, এই গুজব ছড়ানোর অন্যতম কারণ আমার কাছে মনে হচ্ছে বন্ধ থেকে আমরা আপনাকে পাচ্ছি না, কারণ নীতি নির্ধারণের বিষয়ে আমার মনে হয় আপনি ছাড়া না, নীতি নির্ধারণের দায়িত্ব আমার না, এটা G2G অ্যারেঞ্জমেন্ট, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। আপনারা আমাকে কেন সামনে আনতে চান আমি বুঝি না। না না না, আমার আপনার কোশ্চেনের আমি আনসার এর আগে দিয়েছি, বারে বারে একই কোশ্চেন মানে করেন কেন? এই কোশ্চেনের আনসার আমি উনি করার পরে দিয়ে দিয়েছি। আমার এখান থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে, ফারুক সাহেব এখানে নিজে দাঁড়ায়, আপনাদের এখানে অনেকেই ছিলেন, সেইগুলো কিন্তু ব্যাপক না, সেইটা ব্যাপক হুট করে হোক আর যাই হোক, সেটা ব্যাপকভাবে এটা কিন্তু আসে না। যারা করছেন তারাও কিন্তু মিডিয়াতে এটা প্রচার করেন। আমাদের পজিশন ছিল, তারপরে আমাদের উপদেষ্টা মহোদয় উনি নিজে এসছেন সশরীরে, উনি কথা বলে গেছেন। তো ওনার আগে মানে কি আমি কথা বলবো? বলেন। উপদেষ্টা মহোদয় আসছে, উনি আমাদের অভিভাবক, উনি এসে তারপরে রাষ্ট্রের মানে অভিভাবক, মানে আমাদের এই দায়িত্বের অভিভাবক হিসাবে উনি এসে কথা বলে গেছেন। এরপরে কেন আপনারা আমাকে বারে বারে টানতে চান বলেন? তার মানে কি ওই এই প্রশ্নটা শুনেন, আমার কথা হলো তথ্য পাইলেই তো হবে, আপনাদেরকে তথ্য দেওয়া হচ্ছে। আমরা কি কোথাও তথ্য গোপন করেছি বলেন? সবাই তথ্য যেটা যাচ্ছে আমি বলছি সব দিয়ে দেওয়া হচ্ছে। না, এনসিটির যেটা আমি বললাম, এই যে 32 যে G2G অ্যারেঞ্জমেন্ট আছে, সেই প্রক্রিয়ায় যেখানে এটা শেষ হবে, তারপরে যদি আপনার ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়, তারপরে এটা বাস্তবায়ন হবে। আপনি যেটা বললেন যে নেগোসিয়েশন শেষ হয়েছে কিনা, নেগোসিয়েশন শেষ হয় না, এটা হয় নাই। এখন এটা কবে শেষ হবে এটা আমরা বলতে পারবো, কিন্তু আমার কথা হলো যে এইটাই দেখেন, সবাই যে তড়িঘড়ি করে দেওয়া হচ্ছে, এই করে দেওয়া হচ্ছে, ওই করে দেওয়া হচ্ছে, এই ধরনের কথাবার্তা বলে একটু শেষ করি। না না, একটু এই কথাগুলো বলে শোনেন, এই কিছুই হয় না, কিন্তু এইগুলো বলে তারপরে মানুষের জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। এটা সমাধান হয়ে গেছে অলরেডি। এখন দেখেন, আজকের মধ্যে আমি আশা করতেছি যে লোকজন সবাই মেসেজ পেয়ে গেছে, আসা শুরু হয়ে যাবে, কাজ শুরু হয়ে যাবে, কেউ বাধা দিতে পারবে না। হার্ডলাইনে তো গভর্নমেন্ট অলরেডি দেখতেছেন যে গভর্নমেন্ট মানে সব সংস্থাগুলো কাজ করছে। এইটা তো সরকারের যে অর্গানাইজেশন যেগুলো আছে তারা কাজ করছে। হ্যাঁ, এটা তো ভাই আমি জানি না, এই কোশ্চেন আপনি বন্দরকে করলে হবে না। আমি লাস্ট একটা কোশ্চেন নেব, একটা কোশ্চেন। না না না, সাংবাদিকদের নিরপেক্ষতা নিয়ে আমার প্রশ্ন নাই। আমি বলছি যে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা একটু ব্যাপক আকারে প্রচার করেন, এইটা আমার অনুরোধ ছিল। ওই ব্যাপক আকারে প্রচার করলে হয়তো কি, তাহলে সাধারণ মানুষ কিন্তু জানতো যে না, আসলে বিষয়টা এখানে ভিন্ন। এইটাই আমি আপনাদের কাছে অনুরোধ, এটা আপনারা আবার মিস ইন্টারপ্রিট করেন না। আচ্ছা, ক্ষতির দায়িত্ব যারা এটাকে করেছে তারাই, যারা আইনকে নিজের হাতে নিয়ে যারা এই ক্ষতি সাধন করছে, এটা তাদেরই দায়িত্ব। ব্যবস্থা, আইনি প্রক্রিয়া যেটা সেটাই হবে, এটা আইনের বাইরে। আমরা শোনেন, এইটার জন্য একটা কমিটি হয়েছে, সেটা একটা জয়েন্ট কমিটি, সেখানে NBR এর প্রতিনিধি আছে। এই কমিটি স্টাডি করে সেই কমিটি রিপোর্ট দিবে, রিপোর্ট দেওয়ার পরে তারপরে কমিটি, এটা আমরা আইনের বাইরে আমরা কিছু করবো না ভাই। আমরা ন্যায়সঙ্গত যেটা রাষ্ট্রের আইন, রাষ্ট্রের যে বিধিমালা যেগুলো আছে সেইগুলো অনুসারে যেটা সেটাই করবো, কারণ আমরা ললেস হইতে পারি না। এই দায়িত্বে থেকে, এই ধরনের দায়িত্ব থেকে ললেস হওয়ার কোনো সুযোগ এবং অধিকার আমাদের নাই, বুঝছেন? ধন্যবাদ, সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ।